দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। আজ আমরা কথা বলবো বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে। আসলে অর্থনৈতিক অবস্থা, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি যেরকমটা আশা করা হয়েছিল সেরকমটি নেই। অর্থনীতি কিছুটা সংকট বা সমস্যার মধ্য দিয়েই যাচ্ছে। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং এই প্রতিবেদনটি নিয়ে আমরা কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিজনেস স্ট্যান্ডার্ডের চিফ রিপোর্টার আবুল কাশেমকে। আমাদের সঙ্গে তিনি আজকে বিস্তারিত এই বিষয়টি নিয়ে আরেকটু কথা বলবেন। কাশেম ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে অর্থনীতির অবস্থা আমরা বলছি, আসলে অর্থনীতি কী ধরনের সংকটের মধ্য দিয়ে বা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা যে নিউজটা নিয়ে আজকে আলোচনা করছি এটা হচ্ছে গতকাল ভয়েস ফর রিফর্ম নামে একটা সংগঠন, তারা হচ্ছে আমাদের অর্থনীতি হচ্ছে একটা দুষ্ট চক্রে আটকে গেছে কিনা এই শিরোনামে একটা প্রোগ্রাম করেছে। সেখানে আমাদের ঢাকায় বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহেদ হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সহ অন্যান্য অর্থনীতিবিদরা ছিলেন। তো সেখানে আলোচনায় এইসব প্রখ্যাত অর্থনীতিবিদরা এই জিনিসটা বলছেন যে আমাদের অর্থনীতি যে একটা উপর দিকে যে ট্রেন্ড ছিল দীর্ঘকাল ধরে, গত 3 দশক ধরে, সেখান থেকে আমরা একটা আটকে গেছি আর কি, একটা মধ্যমেয়াদে একটা আটকে থাকার প্রবণতা। এবং আপনি জানেন যে সরকারের একটা লক্ষ্যমাত্রা আছে যে 2035 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন ইকোনমিতে নিয়ে যাওয়ার। এখন আমাদের ইকোনমি হলো $500 ট্রিলিয়ন। তো ওই প্রোগ্রামে একজন কিনোট প্রেজেন্টার তিনি এটা দেখিয়েছেন যে যদি আমরা 2035 সালে $1 ট্রিলিয়ন যেতে চাই, আমাদের ইকোনমিটাকে নিতে চাই, তাহলে আমাদেরকে প্রতি বছর গড়ে 8% হারে হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি অর্জন করতে হবে। সেটা অর্থনীতিবিদরা বলছেন যে এটা একটা মানে অসম্ভব ব্যাপার। আমাদের অর্থনীতির এখন যে চিত্র তাতে এটা অসম্ভব ব্যাপার। এবং হচ্ছে আমাদের যে অর্থনীতিবিদরা যেটা বলছেন যে আমাদের এই অর্থ বছরে জিডিপির গ্রোথ 3.5 থেকে 4% হবে। IMF, ওয়ার্ল্ড ব্যাংকও মোটামুটি এরকম একটা প্রজেকশন দিচ্ছে এবং গভর্নমেন্টের অর্থ মন্ত্রণালয়ের প্রজেকশনও এরকম। যদি 4% হয় তাহলেও সরকার মোটামুটি হ্যাপি থাকবে। আমাদের যে সময় অর্থনীতির অবস্থা একটু ভালো ছিল তখন জিডিপির গ্রোথ কেমন ছিল? দেখেন যে বাংলাদেশের হিস্ট্রিতে জিডিপির গ্রোথ একসময় হচ্ছে ডবল ডিজিটে হয়েছিল 1972 সালে এবং 1975 সালে। এটা হচ্ছে যে আপনার আগের বছরের যেহেতু 71 সালে যুদ্ধের কারণে ইকোনমিক অ্যাক্টিভিটিস কম ছিল, পরের বছর স্বাভাবিকভাবে বাড়ছে। এবং 74 সালে দুর্ভিক্ষের কারণে ওই বছর হচ্ছে উৎপাদন সব কিছু ইকোনমিক অ্যাক্টিভিটিস কম ছিল। পরের বছর 75 সালে স্বাভাবিক উৎপাদন হয়েছে, সেটা হচ্ছে গ্রোথ বেশি ছিল, যেহেতু আগের বছরের উপরে মেজার করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক কালের মধ্যে যদি আপনি দেখেন যে কোভিডের আগে যখন হচ্ছে আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী ছিলেন, তখন আমরা হচ্ছে একবার 8.8% উপরে জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিলাম। এবং আওয়ামী লীগ সরকারের একটা প্রজেকশন ছিল যে 2024 সাল থেকে ডবল ডিজিট গ্রোথ হবে এবং তার মধ্য দিয়ে তারা 2040 সালে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করবে, এটা তাদের একটা ছিল। কিন্তু কোভিড এবং তারপর ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে সেই সিনারিটা কিন্তু পাল্টে গেছে। এবং না হলেও হয়তো আমরা ডাবল ডিজিটে যেতে পারতাম কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কিন্তু এখন অর্থনীতিবিদরা যেটা বলছেন যে আমাদের এই যে জিডিপির গ্রোথ হচ্ছে 3.5 থেকে 4, কিন্তু ইনফ্লেশন হচ্ছে এখনও 8%-এর উপরে। এটা হচ্ছে যে একটা অর্থনীতি হচ্ছে মানে স্থবির হয়ে যাওয়ার একটা চিত্র। এবং টেক্সট বুকে হচ্ছে ডেভেলপিং কান্ট্রিগুলার যে একটা স্থবির অর্থনীতির যে এক্সাম্পল আসে, সেখানে হচ্ছে এই ক্যাটাগরিগুলোই আসে যে যদি কোনো দেশের ইনফ্লেশন হাই থাকে এবং তার জিডিপি গ্রোথ ইনফ্লেশনের তুলনায় অনেক কম থাকে, তাহলে ওটাকে একটা স্থবির অর্থনীতি বলা যায়। তো বাংলাদেশ হচ্ছে এখন ওরকম একটা এক্সাম্পল, এটা অর্থনীতিবিদরা বলছেন। ইনফ্লেশন যে 8%-এর উপরে আপনি বলছেন, একটা সময় আমরা দেখেছিলাম ইনফ্লেশনটা আরেকটু বেড়েছিল। সেই ইনফ্লেশন সম্ভবত 12%-এর কাছাকাছি চলে গিয়েছিল, সেখান থেকে কিছুটা কমেছে। কিন্তু এটি আসলে এই 8%ও থাকার কথা নয়। স্বাভাবিকভাবেই 3-4-5%-এর বেশি আসলে ইনফ্লেশন অন্যান্য অনেক দেশেরই উদাহরণ তাই। ইনফ্লেশনের বাইরে আমাদের এমপ্লয়মেন্ট অথবা বিনিয়োগ, অন্যান্য জায়গাগুলোতে আমাদের কি অবস্থা? এই জায়গাটাতেই হচ্ছে মেজর কনসার্ন যে ইনফ্লেশন ধরুন যে 12 থেকে 8-এ আসছে, এটাতে মনে হচ্ছে যে হ্যাঁ কিছুটা স্বস্তি আসছে। কিন্তু যদি হচ্ছে আপনার অর্থনীতির অন্য সব কিছু ইনফ্লেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়,
যে আপনার যদি ইনভেস্টমেন্ট না বাড়ে, কর্মসংস্থান না বাড়ে, মানুষের আয় যদি না বাড়ে, এই যে 8%, 12 থেকে 8% হলো, কিন্তু আমার ইনকামটাও তো এই সময় 8% বাড়তে হবে দেশের মানুষের, কিন্তু সেটা তো বাড়েনি। ইকোনমিক অ্যাক্টিভিটিস ইনভেস্টমেন্ট না হওয়ার কারণে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়েনি। ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়লে কিন্তু আপনার জিডিপি গ্রোথটা হচ্ছে এই 3.5 বা 4-এর মধ্যে আটকে থাকতো না, এটাও হচ্ছে 7-8-এ কিন্তু চলে যেত। তো তাহলে হচ্ছে মানুষের মধ্যে একটা স্বস্তি থাকতো। এখন প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট নাই, বিদেশি বিনিয়োগ নাই, সরকার হচ্ছে তার যে অপারেটিং কস্ট পরিচালনার জন্য হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, আমাদের যে রেভিনিউটা আসছে সেটা দেওয়া হচ্ছে না। এডিপি আপনার এই বাজেটেই হচ্ছে আগের বাজেটের চেয়ে কম বরাদ্দ রাখা হয়েছিল, আবার হচ্ছে সংশোধন করে এটা কমানো হচ্ছে। মানে সরকারের যে অ্যাক্টিভিটিস, উন্নয়ন কার্যক্রম, সেখানেও তো মানুষের কর্মসংস্থান হইতো। গ্রামে যদি সরকার একটা খালের উপরে বেস করে সেখানে 200 লোকের কর্মসংস্থান হয়, তারা হয়তো 2-3 মাস ধরে কাজ করে, সেসব কাজও কিন্তু হচ্ছে না। ফলে মানুষের কর্মসংস্থান হচ্ছে না, আয় বাড়ছে না। আমাদের যে গড় মজুরির হার, সেটা হচ্ছে ইনফ্লেশন হারের চেয়ে কম। তার মানে প্রকৃত আয় কমে গেছে, মানুষের পারচেসিং পাওয়ার কমে গেছে। আপনি গত বছর 100 টাকা আয় করে যা কিনতে পারতেন, এবছর 100 টাকা আয় করে আপনি সেই পরিমাণ জিনিস কিনতে পারছেন না, আপনাকে অনেক কম কিনতে হচ্ছে। হ্যাঁ, এরকম একটা অবস্থায় ফলে এটার কিন্তু আরও চেইন ইম্প্যাক্ট আছে। আপনার ইন্ডাস্ট্রিগুলার হচ্ছে, যেহেতু ভোক্তারা কম কিনতেছে, ফলে তাদের প্রোডাকশন কমাইতে হচ্ছে, বাজারে ডিমান্ড কম। হ্যাঁ, এই চেইন এফেক্টের কারণেই হচ্ছে অর্থনীতিবিদরা মনে করছেন যে আমাদের অর্থনীতি একটা স্থবির পর্যায়ে আছে এখন। সেখান থেকে এই যে এই $1 ট্রিলিয়ন ইকোনমি 2035 সালে, এটা তারা বলছে এটা হাই অ্যাম্বিশাস। বর্তমান পরিস্থিতিতে আমরা যদি চিন্তা করি, আমাদের প্রবাসী আয় অথবা আমাদের রপ্তানির যে চিত্র, সেটির কি অবস্থা? আমাদের প্রবাসী আয় ভালো। আমরা এই জায়গার উপরে ভর করেই হচ্ছে আমাদের যে ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ, সেটা বাড়ছে এবং এক্সচেঞ্জ রেট এখন স্থিতিশীল আছে। কিন্তু এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের বাংলাদেশ ব্যাংক বা সরকার, তারা হচ্ছে রিজার্ভ বাড়ানোর জন্য হচ্ছে এক্সচেঞ্জ রেটটা কমতে দিচ্ছে না। মানে টাকা যে একটু শক্তিশালী হবে, টাকা শক্তিশালী হলে কিন্তু বাজারে জিনিসপত্রের দাম কমতো, সেই জিনিসটা করতে দিচ্ছে না। যখনই তাদের মনে হয় যে টাকা শক্তিশালী হতে পারে বা ডলারের দাম কমে যেতে পারে, তখন বাংলাদেশ ব্যাংক ডলার কিনে নিচ্ছে, কিনে নিয়ে তাদের রিজার্ভ বাড়াচ্ছে। রিজার্ভ বাড়ানো এটা সামগ্রিকভাবে অর্থনীতির জন্য ভালো, কিন্তু ইনফ্লেশনের জন্য তো আসলে এটা ভালো না। আর এক্সপোর্টের ক্ষেত্রে আমরা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি, কিন্তু আবার সম্প্রতি মনে হয় এই ট্রেন্ডটা কিছুটা কমে গেছে। সেটা আপনি আরও ভালো জানেন যে সম্প্রতি এক্সপোর্টের ট্রেন্ডটা কমে গেছে, এবং আপনার রিপোর্ট থেকেই আমরা দেখেছি যে ব্যবসায়ীরা বলছেন যে এই যে ট্রেন্ড কমে যাওয়ার যে একটা প্রবণতা, এটা আগামীতে আরও কয়েক মাস হচ্ছে কন্টিনিউ থাকতে পারে। এটা একটা বিষয়। আর সামনে ইলেকশন আছে, আমি সেই প্রসঙ্গে আসবো। এই যে আপনি যেটা বললেন যে যেমন এক্সপোর্ট, গত 4 মাস ধরে এক্সপোর্টটা আমাদের কমছে, এটির কারণ থাকতে পারে যেমন ওই বৈশ্বিক চাহিদাও কিছুটা কমে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। বিশ্বব্যাপী এক ধরনের ইকোনমিতে কিছুটা স্লো ডাউন মনে হচ্ছে। আপনার ট্রাম্প প্রশাসন যে নতুন ট্যারিফ আরোপ করলো, এই আরোপের কারণে সেখানকার কনজিউমারদের, আমাদের তো প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, তো তৈরি পোশাকের আবার মেইন বাজার হচ্ছে আমেরিকা। তো ইউএস মার্কেটের ক্রেতারা বড় বাড়তি অনেক ট্যারিফ দেওয়ার কারণে তারা কনজাম্পশন কমিয়ে দিয়েছে, তো সেটা এখানেও হিট করেছে। অন্যদিকে আবার আমাদের মানে ইউরোপিয়ান মার্কেট, যেহেতু চীন এবং ইন্ডিয়ান প্রোডাক্টের উপরে আমেরিকা অনেক বেশি হারে ট্যারিফ দিয়েছে, ফলে তারা আবার ইউরোপিয়ান মার্কেটে একটু যাওয়ার চেষ্টা করছে, যেটা আমাদেরও অঞ্চল হিসেবে সবচেয়ে বড় বাজার। তো ফলে আমরা সেখানেও এক ধরনের বাড়তি প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছি, যার কারণে 4 মাস ধরে আমাদের পরিস্থিতিটা আমাদের আগের বছরের চাইতে খারাপ। এবং তারা, আপনি যেটা বললেন যে আগামী কয়েক মাসও তারা এমন প্রজেকশন করতেছে। রেভিনিউ আয়ে আমরা যেটা দেখছি, রেভিনিউ আদায়ের গ্রোথটা মোটামুটি, এটাকে একেবারে খারাপ বলা যাবে না, 15%-এর উপরে এখনও গ্রোথ আছে। মানে আমরা যদি নভেম্বর পর্যন্ত বলি, জুলাই থেকে নভেম্বর আগের একই বছরের একই সময়ের তুলনায় 15% গ্রোথ, এটি খারাপ নয় আমরা যদি আগের স্বাভাবিক বছরগুলোর তুলনায় বিবেচনা করি। কিন্তু আমাদের রাজস্ব আদায়ের আরও অনেক বেশি সম্ভাবনা আছে, যেটি সরকার আদায় করতে পারছে না। যে প্রসঙ্গটা আপনি কথা বলতে চেয়েছিলেন, নির্বাচন সামনে, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচণ্ড রকমের মতপার্থক্য ছিল, সেটি এখনও কিছুটা কাটিয়ে উঠলেও এখনও পুরোপুরি শেষ হয়নি। এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে নির্বাচন, অথবা এবং নির্বাচনের পরের সময়টা আসলে ইকোনমির জন্য কেমন দেখছেন? দেখেন যে আমরা যদি বলি যে গত বছরে 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, এরপরে কিন্তু দেশে
যে ধরনের হচ্ছে চেঞ্জ আমরা আশা করছিলাম, সরকার যে ধরনের আশ্বাস দিয়েছিল যে সংস্কার করবে এবং হচ্ছে একটা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য অন্যতম একটা কারণ বলা হয় যে দুর্নীতি। আমরা কালকে দেখলাম যে বিবিএস আমাদের সরকারি প্রতিষ্ঠান তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেখানেও তারা বলছে যে 31% উপরে মানুষ যারা সরকারি অফিসে বিভিন্ন সেবা নিতে যাচ্ছে তাদেরকে ঘুষ দিতে হচ্ছে। তার মানে দুর্নীতি আসলে খুব একটা কমে নাই। আর এই যে ইজ অফ ডুইং বিজনেস, এখানে যে ধরনের সংস্কার আসার কথা ছিল আমরা সেই ধরনের আমাদের মানে প্রত্যাশা অনুযায়ী সংস্কার হয় না, ব্যবসায়ীরাও সেটা বলছেন। তবে সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, যেটা ওই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, সেটাকে ইফেক্টিভ করার। এটা ইফেক্টিভ হচ্ছে, যদি এটা আরও ভালো ইফেক্টিভ হয় তাহলে ব্যবসার একটা সুস্থ পরিবেশ ফিরে আসবে। সিঙ্গেল উইন্ডো মানে এক বিন্দুতে এক পয়েন্টে সবাই সব ধরনের সকল সার্ভিসটা ম্যাক্সিমাম সার্ভিস পাওয়া যাবে। এরকম বেশ কতগুলি প্রতিষ্ঠান এখানে সম্পৃক্ত হয়েছে, সামনে এখানে ধীরে ধীরে আরও প্রতিষ্ঠান সম্পৃক্ত হবে, এটা হলে ভালো। কিন্তু আমাদের ওভারঅল যে আদার যে বিজনেস এনভায়রনমেন্ট, যে আপনার ব্যবসায়ীদের নিরাপত্তা, আমার অবকাঠামো, রাস্তাঘাটে যে চাঁদাবাজি মুক্ত একটা পরিবেশ, যানজট মুক্ত একটা পরিবেশ, আমার হচ্ছে বন্দরের যে লজিস্টিক্স পরিস্থিতি, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে মেজর কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। চিটাগাং বন্দরে আমরা জানি যে সম্প্রতি কিছুটা পরিবেশ ইমপ্রুভ হয়েছে, সেখানে পণ্য আমদানি রপ্তানিতে সময় আগের তুলনায় কম লাগছে। কিন্তু এটার জন্য আসলে নির্বাচিত সরকার বা অনির্বাচিত সরকার কিন্তু বড় মুখ্য বিষয় না। সরকারের যে বন্দরের যে অপারেশনাল সিস্টেম, সেটা জাস্ট হলো স্মুথলি করা, যেখানে যেখানে ডিলে হয় সেগুলোকে দূর করার জন্য একটা বিষয়। আর আপনি যেটা বলছেন যে নির্বাচনের আগে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ, এটা থাকবে, কারণ নির্বাচন মানেই একটা প্রতিযোগিতা, যে জনগণকে নিজের পক্ষে নিয়ে আসা, ক্ষমতায় নিয়ে এসে ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার একটা প্রতিযোগিতা, সেটা থাকবে। প্রত্যেকটা দল তার আদর্শ অনুযায়ী সে সামনে আগানোর চেষ্টা করবে এবং প্রতিপক্ষের সে সমালোচনা করবে। কিন্তু নির্বাচনের আগে হচ্ছে যে ব্যবসা এবং আমার ইকোনমিক সিচুয়েশনের আসলে ইমপ্রুভমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই সরকার এখন অনেকটা কেয়ারটেকার মোডে চলে গেছে, এবং কেয়ারটেকার মোডে না গেলেও তাদের আর নতুন করে পলিসি বা আইন প্রণয়ন করে সেগুলি এক্সিকিউট করার সক্ষমতা আসলে এই সরকারের নেই। তো সেক্ষেত্রে নির্বাচনের পরে এখন যে সরকার আসবে তার হচ্ছে ইকোনমিক এজেন্ডা কি হবে, তার হচ্ছে যে সুশাসন প্রতিষ্ঠায় তার দলের নেতাকর্মীদের উপরে ওই সরকারের প্রভাব কতটা থাকবে, এবং সরকার আসলেই কতটা হচ্ছে ডেডিকেশন দিয়ে আমার ইকোনমিটাকে হচ্ছে অ্যাক্টিভ করতে চাবে। অথবা যদি আমরা অতীতে বিভিন্ন সরকারের সময় যেটা দেখছি যে সেই চাঁদাবাজি, সেই দুর্নীতি, সেই অপশাসনই যদি চলতে থাকে, তাহলে আসলে ইকোনমিতে মেজর কোনো চেঞ্জ আসবে না। কিন্তু আমরা আশা করব, যেহেতু বাংলাদেশের নতুন দ্বারা একটা রাজনীতির দেশের জনগণ হচ্ছে প্রত্যাশা করছে, এবং ফলে যে দলই ক্ষমতায় আসুক তাদের মধ্যে হচ্ছে মানুষকে ভালো রাখার, মানুষকে স্বস্তিতে রাখার মাধ্যমে দলের জনপ্রিয়তা বৃদ্ধি করে যাতে তারা আবার পরবর্তীতেও ক্ষমতায় আসতে পারে, সেরকম চেষ্টা তাদের মধ্যে থাকবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে নতুন ধারার রাজনীতি। আপনি খেয়াল করবেন যে আমাদের দেশের রাজনীতিতে একটা তো আমাদের এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে প্রায় আমাদের যায়, যেটি বিনিয়োগকারীদের কনফিডেন্সটা নষ্ট করে, দুর্বল করে। এটা স্থানীয় বিনিয়োগকারী অথবা বিদেশি বিনিয়োগকারী। তো সেই সঙ্গে যখন ইলেকশন আসে, স্বাভাবিকভাবেই এটা ধরেই নেওয়া হয়, আমাদের গত কয়েক দশক থেকে এই প্র্যাকটিসটা হয়ে আসছে, নির্বাচনের আগে এমনিতেই বিনিয়োগ কমে যায়। অথচ উন্নত গণতন্ত্রের দেশগুলোতে, ইভেন আমাদের পাশের দেশে হয়তো এরকম পরিস্থিতি নেই। তো এই পরিস্থিতি থেকেও আমাদের আসলে উন্নতি করার প্রয়োজন আছে। বিশেষ করে বাংলাদেশের যদি এখন আমরা যেটা দেখলাম যে আমাদের গত 2024 সালে আমাদের এমপ্লয়মেন্ট কমে গিয়েছে। তো এটিও কিন্তু অ্যালার্মিং। আমাদের এই যে এমপ্লয়মেন্ট কমে যাওয়া, তার মানে আমাদের বিনিয়োগ হচ্ছে না, আমাদের শিল্পায়ন হচ্ছে না, স্থানীয় বা বিদেশি বিনিয়োগকারীদের সেই কনফিডেন্স তৈরি করা যায়নি। পরবর্তী সরকারের জন্য অবশ্যই এটি খুব গুরুত্বের সঙ্গে আসবে যে তারা বিনিয়োগকারী ব্যবসায়ীদের মধ্যে কনফিডেন্স কতটুকু তৈরি করতে পারছেন। সেটি সব ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটি আপনি বললেন, সেই সব সাপোর্ট যথাযথভাবে দেওয়ার মাধ্যমে। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএস এর সঙ্গেই থাকুন। আপনাদের ধন্যবাদ।